ডিটারমিনারটা কি? এই যে ওয়ার্ড দ্বারা, যেসব ওয়ার্ড দ্বারা হচ্ছে নাউন, যেসব ওয়ার্ড কি করে নাউনের পূর্বে বসে, কিসের পূর্বে বসে? নাউনের পূর্বে বসে, এবং নাউনের যে অর্থটা থাকে সেটাকে নির্দিষ্ট করে বা অথবা সীমিত করে, অথবা নাউনটাকে কিভাবে ব্যবহার করে হচ্ছে এটা তোমাকে মানে দেখায় দেয়, তাকেই হচ্ছে বলা হয় ডিটারমাইনার। অর্থাৎ নাউনের পূর্বে বসবে এবং নাউনের যে অর্থটা এটাকে নির্দিষ্ট করবে, অথবা নাউনটাকে কিভাবে ব্যবহার করা হচ্ছে একটা সেন্টেন্সে এটাকে দেখাই দিবে, তাকে বলা হয় ডিটারমাইনার। যেমন ডিটারমাইনার কি কি আছে আসলে? যদি আমরা আর্টিকেলের ক্ষেত্রে দেখি, যে আর্টিকেলের ক্ষেত্রে ডিটারমাইনার কি আছে, যেমন এ, এন, দি, এরা সবাই হচ্ছে ডিটারমাইনার, ঠিক আছে? এরা আর্টিকেলের নাউনের পূর্বে যখন বসবে তখন নাউনটাকে হচ্ছে তোমার নির্দিষ্ট করে দিবে, অথবা নাউনটা কিভাবে সেন্টেন্সে ব্যবহার করা হচ্ছে এটা দেখাই দিবে আর কি। এটাই হচ্ছে আর্টিকেলের মধ্যে এ এন্ড দের। আবার আছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন যেগুলো আছে, ডেমনস্ট্রেটিভ, যেমন দিস, দ্যাট, দেন হচ্ছে দেজ, দোজ, এগুলো সবই হচ্ছে ডেমনস্ট্রেটিভ ডিটারমাইনার। তারপর সাচ, তারপর আছে হচ্ছে পজিটিভ, পজিটিভ ডিটারমাইনার। এগুলো হচ্ছে তোমার মাই, ইয়োর, আওয়ার, হ্যাঁ, দেয়ার, হিজ, হার, এগুলো হচ্ছে তোমার পজিটিভ। তারপর হচ্ছে কোয়ান্টিটিভ, কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার। তারপর কি আছে? কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ারের মধ্যে কি কি আছে? আহ যেগুলো হচ্ছে তোমার ফিউ, এ ফিউ, মেনি, মাচ, ইচ, এভরি, এগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার। আর নাম্বারের মধ্যে আছে ওয়ান, টু, থ্রি, এগুলো, ঠিক আছে? এছাড়া তোমার কোয়ান্টিফায়ার বাদেও আরো আছে তোমার নো, যেটা হচ্ছে ডিটারমাইনার হিসেবে ব্যবহার করা হয় এবং অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়। যে এই যে এইটা নো, এই ওয়ার্ডটা, ঠিক আছে, এটা হচ্ছে একটা ডিটারমাইনার। তা এইগুলো হচ্ছে মনে রাখবো। যেমন আই হ্যাভ নো ফ্রেন্ডস, আই হ্যাভ নো ফ্রেন্ডস, এই যে তোমার ফ্রেন্ডস, এটা কিন্তু নাউন, নাউনকে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তাহলে এই নোটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ প্লাস ডিটারমাইনার। মনে থাকবে? এখন আসলে হচ্ছে আমরা পড়বো হচ্ছে যে তোমার কিছু, আমরা কিন্তু একটা ভার্বের ক্লাসিফিকেশন পড়ছিলাম, মনে আছে তো নাকি? তো ভার্বের ক্লাসিফিকেশনটা নতুন করে না পড়ি, মোটামুটি আমরা অনেকগুলো রুলস কিন্তু অলরেডি পড়ে ফেলছি। তাছাড়া আমাদের যে মডাল অক্সিলারি গুলো আছে সেগুলো আমরা কিন্তু জেনে গেছি এখনো। যে মডাল অক্সিলিয়ারি, মডাল অক্সিলিয়ারি, মডাল অক্সিলিয়ারি কি কি আছে বলো তো? মডাল অক্সিলিয়ারি কি কি যে আছে? হচ্ছে হ্যাড বেটার, উড রাদার, ব্রাদার, ought টু। হ্যাঁ, এগুলো হচ্ছে মডাল অক্সিলারি। তো এই যে হ্যাড, বেটার, উড রাদার, এই দুইটা ওয়ার্ড বেশি ব্যবহার করা হয়। এদের পরে সবসময় কি হয় বলো তো? দেন এদের পরে সবসময় ভার্বের কোন ফর্মটা বসে? থার্ড, মানে ভি ওয়ান বসে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম বসে যখন এই হ্যাড, বেটার, উড রাদার, এগুলো উড রাদার, সরি, উড রাদার, এই ওয়ার্ড গুলো থাকবে,
তখনই কি হবে, ভার্বের বেস ফর্ম বসবে, অর্থাৎ ভি ওয়ান বসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। যেমন ইউ হ্যাড বেটার টেক ইট। তারপরে এই যে তোমার হ্যাড বেটার, এটার পরে কি বসছে, সবসময় ভার্বের বেস ফর্ম বসবে। তাছাড়া কি, যেমন উড রাদারের মধ্যেও সেম। যেমন ধরো একজনের নাম বলো, রিমা উড রাদার, গো টু ক্লাস। তাহলে এই যে উড রাদারের পরে অলওয়েজ কি হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো প্রিফার। প্রিফার এই ওয়ার্ডটা তো চেনো। প্রিফারের পরে যদি একটা ভার্ব থাকে সেটা কি হয়, ইনফিনিটিভ হয়। ধরো আই প্রিফার টু ডু ইট, আই প্রিফার টু ডু ইট। এখানে দেখো প্রিফারের পরে একটা ভার্ব আছে ডু, এই জন্য প্রিফারের এই পুরাটা কি হয়ে গেছে, ইনফিনিটিভ হয়ে গেছে, টু ডু হয়ে গেছে। প্রিফারের পরে একটা ভার্ব যদি থাকে তাহলে সেটা ইনফিনিটিভ হয়ে যায়। ঠিক আছে, রুলসটা হয়ে যায় ইনফিনিটিভ। আর যদি তোমার প্রিফারের পরে দুইটা ভার্ব থাকে, যদি প্রিফারের পরে দুইটা ভার্ব থাকে, ঠিক আছে, প্রিফারের পর দুইটি ভার্ব থাকলে, যদি প্রিফারের পর দুইটা ভার্ব থাকে তাহলে উভয়টি কি হয়, আইএনজি যুক্ত হয়, এবং ভার্ব দুটির মাঝে টু বসে, এবং ভার্ব দুটির মাঝে কি বসে, টু বসে। যেমন একটা উদাহরণ দিতে পারি, আই প্রিফার ড্রিঙ্কিং ওয়াটার টু ড্রিঙ্কিং অরেঞ্জ জুস। তার মানে এখানে কি বুঝাইছে, আমি অরেঞ্জ জুসের চেয়ে পানি খাইতে বেশি প্রিফার করি, তাই না? এখানে তাহলে দুইটাই কিন্তু ড্রিঙ্কিং আইএনজি, দুইটা ভার্বে কিন্তু প্রিফারের সময় আইএনজি ব্যবহার করা হয়েছে। ঠিক আছে। তাহলে এই প্রিফারের পরে দুইটা ভার্ব থাকলে উভয়টি আইএনজি যুক্ত হয়, এবং মাঝখানে কি বসে, টু বসে। তারপর দেখো, আমরা কিন্তু ভার্বে যে রুলস গুলো ছিল সেগুলো আমরা শিখছিলাম মোটামুটি। যে আমাদের পজিটিভ ভার্ব, কটা ছিল বলো তো? যে লেট মেক, ওগুলা হুম। লেট মেক, হ্যাভ, লেট মেক, মেড, গেট, গট, এগুলাই। হ্যাঁ, এগুলোই। এই রুলস গুলো কি মনে আছে? হ্যাঁ মানে আচ্ছা। তো
আমাদের মোটামুটি যে ভার্বের ক্লাসিফিকেশন ছিল সেটা কি ছিল, যে ভার্ব হচ্ছে মোটামুটি দুই প্রকার, তাই না? একটা হচ্ছে ফাইনিট ভার্ব, আর একটা কি ছিল, নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্ব, ফাইনিট ভার্বের মধ্যে দুইটা ছিল, একটা প্রিন্সিপল, প্রিন্সিপল, আর একটা হচ্ছে অক্সিলিয়ারি, তাই না? আর নন ফাইনাইটের মধ্যে ছিল তিনটা, একটা জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। জিরান্ড, পার্টিসিপল, আর ইনফিনিটিভ। আচ্ছা, প্রিন্সিপলের মধ্যে ছিল তিনটা, একটা ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, আর একটা কি, লিঙ্কিং, তাই না? এটার মধ্যে আবার ছিল জি। তিনটা, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, আর কি ছিল, লিঙ্কিং। লিঙ্কিং। আর অক্সিলারির মধ্যে ছিল দুইটা, একটা প্রাইমারি অক্সিলারি, একটা মডাল অক্সিলারি। প্রাইমারি, প্রাইমারি, আর হচ্ছে মডাল। এন্ড ট্রানজিটিভের মধ্যে ছিল পাঁচটা, তাই না? একটা কগনেট, জি। একটা পজিটিভ, ফ্যাক্টিটিভ, রিফ্লেক্সিভ, আর গ্রুপ ভার্ব। একটা কগনেট, তারপর পজিটিভ, ফ্যাক্টিটিভ, রিফ্লেক্সিভ, গ্রুপ ভার্ব। আর পার্টিসিপলের মধ্যে ছিল তিনটা, একটা প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, আর পারফেক্ট পার্টিসিপল। এখন আমাদের আহ, যে ফাইনাইট ভার্ব, সেটা আমরা কি পড়ছিলাম, যে ফাইনাইট ভার্ব কি, কাজ করা বোঝাবে আর সমাপিকা ক্রিয়া যেটা, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, যেখানে একটা ভার্ব থাকবে কাজ করা বোঝাবে, অথবা যেটা দেখে ক্রিয়ার কাল চেনা যাবে, যে এটা কোন কাল। So, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, যেটা ছোটবেলায় আমরা পড়ছিলাম, সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। আর নন ফাইনাইট মানে হচ্ছে অসমাপিকা ক্রিয়া, যেটা কাজ করা না বুঝে অন্য অর্থ প্রকাশ করবে, ঠিক আছে? কোনো কাজ প্রকাশ করবে না, যেমন আই লাভ প্লেইং ফুটবল, তারপর তোমার আই ওয়ান্ট টু গো, আই হ্যাভ এ ফ্লাইং কার, আই লাভ ক্রিয়েটিং। অর্থাৎ যেটার মধ্যে ভার্ব থাকবে কিন্তু সেটা কাজ করা বুঝাবে না। বাট ফাইনাইট ভার্বের মধ্যে অবশ্যই কি বুঝাবে, ভার্বটা দ্বারা কাজ করা বুঝাবে, যেমন প্লে, থিঙ্ক, সিমস, ইমাজিন, হ্যাভ টু, এগুলো থাকবে। তো এগুলো ফাইনাইট ভার্ব। এখন আসো হচ্ছে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব কি ছিল, ট্রানজিটিভ আর হচ্ছে ইনট্রানজিটিভ। ট্রানজিটিভের মধ্যে ছিল যে যেই ভার্ব দ্বারা, যে ভার্বের মধ্যে কি থাকবে, অবজেক্ট থাকবে, এটাকে বলা হয় সকর্মক, বাংলায় বলা হয় সকর্মক। যেটার মধ্যে কি থাকবে, অবজেক্ট থাকবে, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে এবং অবজেক্ট থাকবে। অর্থাৎ এখানে অবজেক্ট কমপ্লিমেন্ট থাকবে, ঠিক আছে? অবজেক্টের সাথে একটা অবজেক্ট কমপ্লিমেন্টও থাকতে পারে। ধরো শি টেকস এ বুক, টেকস এ বুক, এইটার মধ্যে কি আছে, অবজেক্ট আছে। তো এখানে সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে এবং একটা অবজেক্ট আছে। কিন্তু ইন্ট্রান্সিটিভের মধ্যে কোনো অবজেক্ট থাকবে না। কি থাকবে না? কোনো অবজেক্ট থাকবে না, অবজেক্ট থাকবে না। কিন্তু যদি অবজেক্ট থাকেও তাহলে সেটা কি হবে, অ্যাডভার্ব হবে অথবা অ্যাডভার্ব ফ্রেজ হবে। যদি অবজেক্ট থাকে, যদি অবজেক্ট থাকে সেটা কি হইতে পারে, সেটা হইতে পারে অ্যাডভার্ব অথবা অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে এই যেমন হি ড্যান্সেস ওয়েল, এখানে ওয়েলটা কিন্তু একটা অ্যাডভার্ব, তাহলে ওয়েলটা যেহেতু অ্যাডভার্ব, সুতরাং এখানে কি হবে তোমার, এটা ইন্ট্রানজিটিভ। তাহলে ইন্ট্রানজিটিভে যদি অবজেক্ট থাকে সেটা অ্যাডভার্ব হয়ে থাকে সব সময়। আর অবজেক্ট মোটামুটি থাকে না ভার্বের পরে, ঠিক আছে? তারপরে আমরা কি শিখছিলাম, যে অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব, তাই না? অক্সিলারি কোনগুলো, মডাল কোনগুলো? তো মডাল হচ্ছে আমরা জানি, যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, হ্যাড, বেটার, উড রাদার, এগুলো সবই হচ্ছে মডাল ভার্ব। আর অক্সিলারি ভার্ব কোনটা ছিল, যেমন ইজ, বি ভার্ব যেগুলো, ইজ, হ্যাভ, হ্যাজ, ওয়াজ, ওয়ার, এম, ইজ, আর, উইল, এগুলো সবই হচ্ছে অক্সিলারি ভার্ব, ঠিক আছে? তাহলে অক্সিলারি ভার্ব এবং হচ্ছে মডাল ভার্ব আমরা চিনি মোটামুটি। লিঙ্কিং ভার্বটা কি, লিঙ্কিং ভার্ব অর্থাৎ যেই ভার্ব কি করে, সাবজেক্ট এবং অবজেক্টকে কানেক্ট করে, সেটাই হচ্ছে লিঙ্কিং ভার্ব। যেমন ইউ, ইয়োর ফেস,
গ্রোস রেড, অথবা হি লুকস টায়ার্ড। তাহলে এই যে তোমার গ্রো, লুক, এই ওয়ার্ড গুলো, বা হচ্ছে যে স্মেল, টেস্ট, ফিল, প্রুভ, তারপর তোমার বিকাম, অ্যাপেয়ার, তারপর সাউন্ড, এই ওয়ার্ড গুলো সবই হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে অলওয়েজ কি হয়, কোন পার্টসিপেন্টটা বসে? লিঙ্কিং অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ বসে, কি বলো? ও আচ্ছা, সরি 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 সরি। লিঙ্কিং ভার্বের পরে অলওয়েজ কি বসে? অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। বসে। লিঙ্কিং ভার্বের পরে অলওয়েজ কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে এইটা একটা রুলস মনে রাখতে হবে, যে লিঙ্কিং ভার্বের পরে অলওয়েজ কি বসে? অ্যাডজেক্টিভ বসে। যদি লিঙ্কিং ভার্বটা বি ভার্ব হয়, অর্থাৎ বি ভার্ব বলতে আমি যার, ওয়াজ, ওয়্যার, এগুলো, ধরো একটা বি ভার্ব, দা রবার ইজ ইউ, এখানে এই ইজটা কিন্তু একটা লিঙ্কিং ভার্ব। কেমনে বুঝলা যেটা একটা লিঙ্কিং ভার্ব? এটা সাবজেক্ট এবং অবজেক্টটাকে কি করছে? সাবজেক্ট এবং অবজেক্টটাকে যুক্ত করছে। রবার হচ্ছে সাবজেক্ট, ইউ হচ্ছে অবজেক্ট। এখন ইউটা কি অ্যাডজেক্টিভ? ইউটা কিন্তু অ্যাডজেক্টিভ না। যদি বি ভার্ব হয় তাহলে আমরা মনে রাখবো যে বি ভার্বের, এটা যদি লিঙ্কিং ভার্ব হয় তাহলে অলওয়েজ এটা নাউন অথবা প্রোনাউন হবে। হ্যাঁ, লিঙ্কিং ভার্বটা যদি বি ভার্ব হয় তাহলে সেটা নাউন অথবা প্রোনাউন হবে তারপরে। আর অন্য কিছু হইলে সেটা কি হবে? অন্য কিছু লিঙ্কিং ভার্ব হইলে সেটা কি অলওয়েজ অ্যাডজেক্টিভ হবে। লিঙ্কিং ভার্বের পরে যে ওয়ার্ডটা থাকবে সেটা অলওয়েজ অ্যাডজেক্টিভ হবে। আর বি ভার্বের পরে নাউন বা প্রোনাউন হইতে পারে। ঠিক আছে? এখন আসো হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। কি ভার্ব? ফ্যাক্টিটিভ ভার্ব। ফ্যাক্টিটিভ ভার্ব কি? ধরো এখানে একটা অবজেক্ট কমপ্লিমেন্ট থাকবে, যেমন উই মেড কামাল ক্যাপ্টেন। এখানে উই মেড কামাল ক্যাপ্টেন, এখানে ক্যাপ্টেনটা কিন্তু আমরা না, এখানে ক্যাপ্টেনটা হচ্ছে কামাল। তাহলে ক্যাপ্টেনের সাথে কার সম্পর্ক? কামালের সম্পর্ক। তাহলে কামাল এখানে কি করতেছে? অবজেক্টটা কমপ্লিট অবজেক্ট করতেছে। কমপ্লিমেন্ট। হ্যাঁ, অবজেক্টটা কমপ্লিট করতেছে। তাহলে এরকম যদি ওয়ার্ড দেখি, আই থট হিম অনেস্ট, আই থট হিম অনেস্ট, এখানে অনেস্টটা কে? আমি তো না, এখানে হিম হচ্ছে অনেস্ট, আমরা তাকে ভাবছি যে সে হচ্ছে অনেস্ট। তাহলে এই যে ওয়ার্ড গুলো আছে, যেমন মেক, সিলেক্ট, ইলেক্ট, হ্যাঁ, এই ওয়ার্ড গুলো কি হইতে পারে তোমার? ইলেক্ট, তারপর হচ্ছে ফাইন্ড, কল, থিঙ্ক, এগুলো ফ্যাক্টিটিভ ভার্ব হইতে পারে, ফ্যাক্টিটিভ ভার্ব হিসেবে বসতে পারে। তারপরে হচ্ছে তোমার কি? কগনেট ভার্ব। তাহলে কগনেট ভার্বটা কি? আমরা জানি কগনেট ভার্ব হচ্ছে যেখানে ধরো হি ran a race, রিনা sang a song। দেখো, যখন ভার্ব এবং অবজেক্ট একই জাতীয় হয়, সমজাতীয় হয়, তখন সেটা হয় কগনেট ভার্ব। তাহলে ভার্বটা র্যান, র্যান কিন্তু রেসের একটা সমজাতীয় ওয়ার্ড। তাহলে সমজাতীয় নাউনকে কি করা হয়েছে? অবজেক্ট রূপে গ্রহণ করা হয়েছে। সমজাতীয় একটা নাউনকে কি করা হয়েছে? এই ভার্বের সমজাতীয় একটা ওয়ার্ডকে অবজেক্ট করা হয়েছে, তখন এটাকে বলা হয় কগনেট ভার্ব। তাহলে এই র্যানটা হচ্ছে একটা কগনেট ভার্ব, স্যাংটা হচ্ছে একটা কগনেট ভার্ব। ঠিক আছে? তাহলে ভার্বের সমজাতীয় যদি কোনো কিছু অবজেক্টে বসে তাহলে এই ভার্বটা হয়ে যাবে কি? কগনেট ভার্ব। এবার আসা হচ্ছে তোমার পজিটিভ ভার্বের রুলস।
একটু একটু রিপিট করে দিই। পজিটিভ ভার্ব কি ছিল? পজিটিভ ভার্ব ছিল লেট, মেক অথবা মেড। তারপর তোমার কি, হ্যাভ অথবা হ্যাড। সেন্টেন্সে যে কোনো হিসেবে বসতে পারে এটা, হ্যাঁ। তারপরে হচ্ছে তোমার গেট অথবা গড, গেট অথবা গড। তারপরে কি হইতে পারে, হেল্প অথবা হেল্পড। তাহলে দেখো সবগুলো জিনিস আমাদের জানতে হবে কোনটার পরে কি বসে। তাহলে আমরা যখন আমরা শিখছিলাম কি, সুন্দর মতো উদাহরণ সহ শিখছিলাম। তো আমরা জানি যে হেল্প, মেক এবং লেট, লেট, মেক এবং কি ছিল, হেল্প, এই তিনটা রুলস একই। তিনটা রুলস কি একই? পাঁচ। হ্যাঁ। এই তিনটা রুলস হচ্ছে একই, লেট, মেক এবং হেল্প। দেখো তাহলে লেট, মেক এবং হেল্প, এই তিনটা রুলস কি ছিল, যে এদের পরে ব্যক্তি থাকুক অথবা বস্তু থাকুক সবসময় কি হয়, V1 হয়। অলওয়েজ লেট, মেক এবং হেল্প, এদের পরে ব্যক্তি থাকুক অথবা বস্তু থাকুক সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আর গেটের পরে, গেট অথবা গটের পরে যদি ব্যক্তি থাকে, কি থাকে, ব্যক্তি থাকে, তাহলে হয় 2 + V1। আর বস্তু থাকলে হয় হচ্ছে তোমার V3, মানে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে এই যে গেট অথবা গট, এদের পরে এই রুলসটা। আর হেল্পের ক্ষেত্রে কি হয়, হ্যাবের ক্ষেত্রে কি হয়, হ্যাবের ক্ষেত্রে হ্যাবের ক্ষেত্রে ব্যক্তি থাকলে V1 হয়, আর বস্তু থাকলে V3 হয়। ব্যক্তি থাকলে V1, আর বস্তু থাকলে তোমার কি V3। দেখো গেটের রুলসটা কিন্তু বেশি আসে। 2 + V1, ব্যক্তি, ব্যক্তি থাকলে কি হয়, 2 + V1 ইনফিনিটিভ। বস্তু থাকলে হয় হচ্ছে V3। এটা মনে রাখবা, ঠিক আছে? যেমন যেমন ধরো একটা গেটের যদি একটা উদাহরণ দিছিলাম, সেটা কি দিছিলাম বলো তো? গেটের উদাহরণটা, যে হাউ ক্যান উই গেট অল দা এমপ্লয়িজ ড্যাশ অন টাইম। তো এইখানে অপশনে থাকতে পারে অ্যারাইভড, অথবা অ্যারাইভ, অথবা টু অ্যারাইভ, অথবা হ্যাভ অ্যারাইভ, এরকম থাকতে পারে অপশনে। তখন তুমি কি দেখবা, গেটের পরে কি আছে, একটা পার্সন বা ব্যক্তি আছে। যখন গেটের পরে ব্যক্তি বোঝাবে তখন কি হবে, 2 + V1, টু অ্যারাইভ হবে, কি হবে, টু অ্যারাইভ। আর যদি গেটের পরে হচ্ছে বস্তু থাকতো, তখন আমরা কি দিতাম, V3 দিতাম, অর্থাৎ অ্যারাইভ দিতাম। বস্তু থাকলে কি হইতো, অ্যারাইভড। এখানে যদি ধরো এমপ্লয়িজ এর জায়গায় যদি বলতাম, হাউ ক্যান উই গেট গেট দ্য কার অথবা বাস অ্যারাইভড, এখানে কিন্তু টু অ্যারাইভড হইতো না। হাউ ক্যান উই গেট দ্য কার অথবা বাস, এখানে কি হইতো, অ্যারাইভড অন টাইম, অর্থাৎ V3 ফর্মটা বসতো। কারণ এখানে কারটা হচ্ছে একটা বস্তু। তারপরে দেখো, দ্য বিজনেসম্যান, দ্য বিজনেসম্যান হ্যাড হিজ সেক্রেটারি ড্যাশ কপিস অফ দ্য
রিপোর্ট। এখানে যদি আমরা দেখি, অপশনে দেওয়া আছে ধরো মেড, টু মেক, হ্যাভ মেড, আর কি দেওয়া থাকতে পারে, মেক। বলো তো কি হবে? মেক। কি হবে? মেক। মেক। অর্থাৎ এখানে কিন্তু হ্যাড আছে। হ্যাভ অথবা হ্যাড যাই থাকুক, তারপরে যদি ব্যক্তি থাকে, অলওয়েজ কি হবে? ভি অন হবে। ঠিক আছে। আর যদি বস্তু থাকতো, তাহলে কি হইতো? V3 হইতো, তখন মেড হইতো। ঠিক আছে। যেমন এখানে যদি বলতাম দ্য বিজনেসম্যান হ্যাড হিজ কার, হ্যাড হিজ কার অন দ্য স্পট, অন দ্য স্পট, তাহলে এখানে কি হইতো? মেড। তাহলে এইভাবে আমরা মনে রাখতে পারি একটা উদাহরণ দিয়ে। এভাবে উদাহরণ মনে রাখতে না পারলে, মানে উদাহরণ যদি না করো তাহলে হচ্ছে কিন্তু শুধু মুখস্থ করে হবে না। তো উদাহরণগুলো একটা প্র্যাকটিস করবা। ঠিক আছে। তারপরে হেল্পের ক্ষেত্রেও হইতে পারে, লেটার ক্ষেত্রে যে রুলস গুলো, ধরো হেল্পের ক্ষেত্রে বললাম হি হেল্পড মি ড্যাশ দ্য বক্সেস। এখানে এখানে দেওয়া আছে এভাবে টু ক্যারি। তো এখন এখানে তোমাকে আসল অ্যান্সারটা বসাইতে হবে। তাহলে হেল্প মি ড্যাশ কি হবে এখানে? ক্যারি। শুধু ক্যারি হবে, কারণ হেল্প, এটার পরে ব্যক্তি থাকুক মানে অথবা বস্তু থাকুক, অলওয়েজ V1 হবে। তো এগুলো হচ্ছে পজিটিভ ভার্বের রুলস। হ্যাঁ, তাহলে এগুলো সবসময় মনে রাখবা। এগুলো কিন্তু তোমাদের রাইট ফর্ম ভার্ব যখন তোমরা পূরণ করতে যাবা, তোমরা কিন্তু পজিটিভ ভার্বের একটা রুলস পাবাই। ঠিক আছে। তো 10টা যে অপশন থাকে, অবজেক্টিভ থাকে, অবজেক্টিভ না বলতে হচ্ছে প্যাসেজ যেটা থাকে, সেখানে তোমরা পাবা এগুলো। তো এগুলো একটা পড়বা। এখন আসো হচ্ছে রুলস এর ক্ষেত্রে। তো আমরা মোটামুটি অনেকগুলো রুলস পড়ে ফেলছি। প্রোনাউন যখন পড়ছি, অ্যাডজেক্টিভ যখন পড়ছি, আমরা অনেক রুলস পড়ে ফেলছি যে কোনটার পরে কি হবে না হবে। এখন দেখো যে পার্সেন্টেজ, যেটা আমরা জানতাম যে পার্সেন্টেজ থাকলে, যদি পার্সেন্টেজ থাকে তাহলে ভার্বটা কি হবে বলো তো? পার্সেন্টেজ থাকলে, যে কোনো পার্সেন্টেজ, প্লুরাল। ভার্বটা হবে প্লুরাল। কি হবে? ভার্বটা হবে প্লুরাল। প্লুরাল। পার্সেন্টেজ, ধরো 50% পার্সেন্ট অফ দ্য পিপল, এটা আছে। এখানে 50% অফ দ্য পিপল। এখন এখানে তুমি কি বসাবা? এম ইজ আর, যে কোনো একটা বসাইতে হবে। তাহলে এখানে আর বসাইতে হবে আর অথবা ওয়ার বসাইতে হবে। কেন? কারণ এগুলো প্লুরাল ভার্ব আর প্রেজেন্ট হেয়ার। যদি আমাদের পার্সেন্টেজ না দেখে ভগ্নাংশ থাকে, কি থাকে? ভগ্নাংশ, ফ্র্যাকশন থাকে। হ্যাঁ, ফ্র্যাকশন বা ভগ্নাংশ থাকলে কি করতে হবে? ভার্বটা অলওয়েজ প্লুরাল হবে না, এখানে কি হবে? সিঙ্গুলার হবে। সিঙ্গুলার। অলওয়েজ সিঙ্গুলার হবে। যেমন ওয়ান থার্ড, ওয়ান থার্ড হইতে পারে, অথবা ওয়ান ফিফথ হইতে পারে। ওয়ান থার্ড অফ দ্য ওয়ার্ক অথবা ওয়ান ফিফথ অফ দ্য ওয়ার্ক, এখানে হ্যাজ বিন ফিনিশড। হ্যাজ বিন কেন দিলাম? কারণ এখানে ভার্বটা অলওয়েজ সিঙ্গুলার হবে। এখানে হ্যাজ, এখানে হইতে পারে ওয়াজ, হইতে পারে হ্যাড। যেগুলো সিঙ্গুলার ভার্ব হবে সেগুলোই শুধু এখানে বসবে পার্সেন্টেজের ক্ষেত্রে, ভগ্নাংশের ক্ষেত্রে। ঠিক আছে। তাহলে ফ্র্যাকশনের ক্ষেত্রে এটা মনে রাখবা। তারপরে আমরা যে রুলস গুলো পড়ছিলাম, এইদার, নেইদার, নো বডি, সামবডি, এগুলো মোটামুটি আমাদের সব পড়ানো শেষ। এগুলো নিয়ে আর কোনো কথা বলার দরকার মনে হয় না আমার আছে। সো যেগুলো আমি বলছিলাম, এইদার, নেইদার, এইদার ডট ডট অর, নেইদার ডট ডট নর, অল, ফিউ, মেনি, তারপর এনিবডি, নো বডি, এভরিবডি, সবগুলো আমি বলছিলাম যে কোনগুলোর পরে সিঙ্গুলার ভার্ব হয়, কোনগুলোর পরে প্লুরাল ভার্ব হয়। এগুলো তোমরা খাতা দেখলে বুঝতে পারবা। তারপরে যেমন সমজাতীয় যদি ওয়ার্ড বোঝায়, একই যদি ওয়ার্ড বোঝায়, ধরো দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি, এটা তোমাদের রুলস করানো আছে ছোট থেকেই, যে প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি। এইখানে যখন প্রিন্সিপাল এবং সেক্রেটারি একই ব্যক্তি বোঝাবে, তখন একটা দা থাকবে এবং ভার্বটা সিঙ্গুলার হবে। অফ দ্য কলেজ হ্যাজ রিজাইন্ড।
তাই না? আর যদি তোমার প্রিন্সিপাল এবং সেক্রেটারি আলাদা পার্সন হয়, তাহলে দা প্রিন্সিপাল এন্ড দা সেক্রেটারি হইতো। তখন এখানে হয়তো হ্যাভ রিজাইন্ড। কি হইতো? হ্যাভ। কারণ ভার্বটা প্লুরাল হয়ে যাবে, কারণ দুইটা আলাদা ব্যক্তি বুঝাইছে। দুইটা আলাদা ব্যক্তি বুঝাইছে। যখন সেম আইডিয়া বুঝাবে বা সেম জিনিস বুঝাবে, যেমন ব্রেড অ্যান্ড বাটার। ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড। ফেভারিট ফুড, এখানে ইজ কেন হইলো? কারণ ব্রেড এন্ড বাটারকে একই জাতীয় বুঝাইছে বা সেম আইডিয়াতে বুঝাইছে, কারণ তুমি ব্রেড এন্ড বাটার একসাথে খাওয়া। আলাদা খাওয়ার তো, মানে বাটার থেকে আলাদা খায় না। কিন্তু যখন তুমি প্রাইজের ক্ষেত্রে যাবা, ধরো ব্রেড এন্ড বাটার, ব্রেড এন্ড বাটার আর ডিফারেন্ট ইন প্রাইস। এখানে কেন ডিফারেন্ট ইন প্রাইস? এখানে আর কেন বসলো? কারণ এইখানে সমজাতীয় বস্তু বোঝায় নাই, ব্রেডের এক দাম, বাটারের এক দাম, সো এখানে ইজ বসাইলে হবে না। যখন তুমি খাওয়ার ক্ষেত্রে বুঝতেছো, বলতেছো, তখন কিন্তু দুইটা জিনিস একসাথে খাবা, সমজাতীয় বা সেম আইডিয়া, তখন তুমি সিঙ্গুলার বসাবা ভার্বটা। কিন্তু যখন এটা ভিন্ন জাতীয় হয়ে যাবে, তখন কিন্তু এখানে ভার্বটা প্লুরাল হবে। সো এই জিনিসটা মাথায় রাখবা। আচ্ছা, তারপর দেখো, এ নাম্বার অফ। এ নাম্বার অফ, এটার পরে যদি তোমার প্লুরাল নাউন থাকে, কি থাকে? প্লুরাল নাউন। ধরো এ নাম্বার অফ স্টুডেন্টস, কি আছে? এ নাম্বার অফ স্টুডেন্টস আছে, প্লুরাল নাউন। তখন ভার্বটা প্লুরাল হবে। অর্থাৎ এ নাম্বার অফ স্টুডেন্টস আর প্রেজেন্ট হেয়ার। অর্থাৎ এই ভার্বটা কি হবে? প্লুরাল হবে, আর হবে অথবা অয়ার হবে অথবা হ্যাভ হবে। হ্যাঁ। কিন্তু যখন তুমি দা নাম্বার অফ দিবা, কি দিবা? দা নাম্বার অফ। দা নাম্বার অফ ইউজ করবা, এবং আগের মতোই যদি তুমি প্লুরাল নাউন ব্যবহার করো, ধরো এটা ব্যবহার করলা, স্টুডেন্টসই ব্যবহার করলা, দ্য নাম্বার অফ স্টুডেন্টসই ব্যবহার করলা, এখানে কিন্তু ইজ হয়ে যাইবে। কি হবে এখানে? ইজ হয়ে যাবে। কেন? এখানে দা নাম্বার অফ এক নিয় এক অর্থ, এবং এ নাম্বার অফ হচ্ছে এক অর্থ। এটা আলাদা অর্থ। সো তা এ নাম্বার অফ এবং দা নাম্বার অফ, এই রুলসটা একটু মাথায় রাখবা। তারপরে যদি তোমার কোনো কিছু একটা এবং তার অর্ধেক বোঝায়, দুইটা বা তার অর্ধেক বোঝায়, যেমন ওয়ান অ্যান্ড এ হাফ। ওয়ান অ্যান্ড এ হাফ, এই যে তোমার একটা এবং তার অর্ধেক, এমন কিছু যদি বোঝায়, তাহলে নাউন অলওয়েজ কি হয়? সরি, ভার্বটা অলওয়েজ কি হয়? প্লুরাল হয়। ধরো ওয়ান অ্যান্ড এ হাফ, একটা এবং তার অর্ধেক। এখানে আমি একটা লেবু বা কমলা লেবু যাই বলো না কেন, ওয়ান অ্যান্ড এ হাফ লেমনস। লেমনসটা হচ্ছে এই নাউনটা হচ্ছে সিঙ্গুলার, কিন্তু প্লুরাল, কিন্তু এদের ভার্বটা কি হবে? সিঙ্গুলার। ওয়ান অ্যান্ড এ হাফ লেমনস ওয়াজ ইটেন বাই হিম। তাহলে যখন তোমার কোনো একটা এবং তার অর্ধেক অথবা দুইটা তার অর্ধেক এরকম কিছু বুঝাবে, তারপরে যে তোমার কি বলে নাউনটা বসবে, এটা কিন্তু প্লুরাল হবে। এটা নাউনটা প্লুরাল, বাট ভার্বটা কি হবে? সিঙ্গুলার। ভার্বটা হবে সিঙ্গুলার।
ঠিক আছে, তাহলে এটা মনে রাখবা। তারপর দেখো আর একটা রুলস কি ছিল, যে ডিস্টেন্স, পিরিয়ড অফ টাইম, অ্যামাউন্ট অফ মানি, হ্যাঁ, যেটাই বুঝাক না কেন, ধরো এখানে বুঝাতে পারে ডিস্টেন্স, এটা হইতে পারে তোমার 20 মাইল, 20 মাইলস, 30 মাইলস, 40 মাইলস, যেটাই হোক না কেন। হইতে পারে টাইম, ডিউরেশন অফ টাইম বা পিরিয়ড অফ টাইম, 20 ডেজ, 30 ডেজ, 40 ডেজ, যাই হোক না কেন। হইতে পারে অ্যামাউন্ট অফ মানি, যে কোনো মানি, এটা হইতে পারে $50,000, $70,000, যাই হোক না কেন, অ্যামাউন্ট অফ মানি। নাম্বার অফ ইউনিট, ডজন, ধরো তোমার হয় ডজন, যেটা বলি আমরা 12 ডজন, 30 ডজন, এরকম যদি আমরা বলি, হ্যাঁ, সরি, অথবা যদি বলে ওয়েট, 30 কেজি, 40 কেজি, এই জিনিসগুলো যখন থাকবে, সেটার পরে যাই থাকুক না কেন, সবসময় ভার্বটা সিঙ্গুলার হবে। সবসময় কি হবে, ভার্ব সিঙ্গুলার হবে। এটা অলওয়েজ মনে রাখবা, ডিস্টেন্স বলুক, টাইম বলুক, মানি টাকা বলুক, ডজন মানে হচ্ছে ইউনিট, ওয়েট মানে কেজি, যেটা বলুক না কেন, এগুলোর পরে ভার্বটা সিঙ্গুলার হবে। এম হইতে পারে, ইজ হইতে পারে, ওয়াজ হইতে পারে, হ্যাজ হইতে পারে। অর্থাৎ ভার্ব গুলো সবসময় সিঙ্গুলার বসাইতে হবে এই কয়টা জিনিসের পরে। বুঝতে পারছো? আচ্ছা, জি ভাই। উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টুর পরে কি হয় বলো তো? উইথ এ মনে ভিউ, নাই, হ্যাঁ, মনে নাই, মানে পড়ছি নাকি সেটাও মনে নাই। অ্যাকাস্টম টু, এগুলো পড়াই নেই, পড়াইছি তো অবশ্যই। মনে হয় পড়াইছি, মানে আমি অনেকদিন রিভাইজ দিইনি তো ভুলে গেছি। এগুলোর পরে সবসময় কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়, অলওয়েজ ভার্বের সাথে আইএনজি হয়। তো মনে থাকবে? আচ্ছা, আরেকটা দিছিলাম উইথ এ ভিউ টু, অ্যাকাস্টম টু, আরেকটা কি ছিল বলো তো? বলো তো আরেকটা কি ছিল? মনে নেই। মনে না থাকলে হবে? পড়াশোনা, এগুলো ভাগ করতে হবে না ঠিক মতো। আপনি যদি না ঠিক মতো প্র্যাকটিস করো, তোমার হচ্ছে অনেক রুলসে তুমি সামনে যে হচ্ছে তোমার কম্পিটিং সেন্টেন্স গুলো আছে সেগুলো তো পারবা না। সেগুলো পারতে গেলে তোমাকে ভার্বের রুলস পারতে হবে আগে ভালো মতো, হ্যাঁ, নাহলে তো হবে না। আ- আমার না সব সাবজেক্টে তাল মিলাতে যে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বিশেষ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ টেকনিক থেকে যে বায়োলজি আর আপনার এই আবার সাবজেক্টের দিক মানে খুবই প্যারা হয়ে যাচ্ছে। প্যারা হইলেও তো কিছু করার নাই, পড়তে তো হবে, না পড়লে তো হবে না। হ্যাঁ, এটাই। দেখো, লুক ফরওয়ার্ড টু, কি, লুক ফরওয়ার্ড টু, এগুলোর পরে সবসময় ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। এগুলোর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়। আচ্ছা, এখন আসো হচ্ছে এই ওয়ার্ড গুলো যখনই দেখবা তখনই কি করবা, ভার্বের সাথে আইএনজি বসাবা, ভার্ব প্লাস আইএনজি। দেখো, এখন পড়বো হচ্ছে মেনি এ গার্ল
ইজ প্রেজেন্ট, আর এ মেনি গার্লস আর প্রেজেন্ট। তাহলে মনে রাখবা, যদি মেনিটার সামনে বসে, মেনি, মেনি এ, এটা যদি সামনে বসে, তাহলে নাউনটাও সিঙ্গুলার হয়, ভার্বটাও সিঙ্গুলার হয়, দুইটাই সিঙ্গুলার হয়। আর এ মেনি, এটা যদি সামনে বসে, এটা সামনে আসে, মেনিটা পরে যায়, তাহলে ভার্বটা প্লুরাল হয় এবং নাউনটা প্লুরাল হয়। ঠিক আছে? তাহলে মেনি এ গার্ল ইজ প্রেজেন্ট, এ মেনি গার্লস আর প্রেজেন্ট, তাহলে এ মেনির পরে নাউনও প্লুরাল হবে, ভার্বও প্লুরাল হবে, মাথায় রাখবা। আচ্ছা, তারপর আসো নো সুনার হ্যাড। এই ওয়ার্ড তোমরা জানো মোটামুটি। নো সুনার হ্যাড, স্ক্র্যাচলি হ্যাড, আর হচ্ছে কি হার্ডলি হ্যাড। এই যে ওয়ার্ড গুলো আছে, নো সুনার হ্যাড এর পরে কি হয়? ডট 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 ডট, THAN, এই দেন হয়। পরে কি হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। কি হয় পরে? পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। এবং নো সুনার হ্যাড হি aimed at the bird, aimed at the bird, then it flew away, then it flew away। মনে রাখবা, এই যে রুলস গুলো পড়াচ্ছে এগুলো কিন্তু কমপ্লিট সেন্টেন্সও লাগবে। সো কমপ্লিট সেন্টেন্স করতে গেলে এই রুলস গুলো শিখে যেতে হবে ওইখানে। তাহলে নো সুনার হ্যাড হি aimed at the bird, then it কি হবে? flew away, past indefinite। স্ক্র্যাচলি হ্যাড, এটার পরে কি হয়? এবং হার্ডলি হ্যাড এর পরে কি হয়? দুইটা কিন্তু এই তিনটাই সেম নিয়ম। ডট 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 ডট, এখানে শুধু কি হবে? হোয়েন হবে। কি হবে? হোয়েন। এই দুইটার পরে কি হবে? হোয়েন। বাকি রুলস টুকু সেম। এখানে কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে। এখানেও কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে। স্ক্র্যাচলি হ্যাড, হার্ডলি হ্যাড, দুইটার পরে কি হবে? ডট 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 হোয়েন, পরে কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ এই আগের মতোই রুলস। তাহলে স্ক্র্যাচলি হ্যাড, হার্ডলি হ্যাড, নো সুনার হ্যাড, এই তিনটা রুলস আমরা পড়লাম। এবার আসা হচ্ছে অ্যাজ ইফ এবং অ্যাজ দো। অ্যাজ ইফ, অ্যাজ দো, এটার মধ্যে আমরা কি পড়ছিলাম? যে অ্যাজ ইফ এবং অ্যাজ দোর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে কি হয় পরে? পাস্ট ইনডিফিনিট। ধরো হি, হি টক্স, হি টক্স অ্যাজ ইফ, মানে কি? সে এমন ভাবে কথা বলছে, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অ্যাজ ইফ এর পরে কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে, হি ওয়ার ম্যাড। তাহলে পাস্ট ইনডিফিনিট হয়ে গেল। যদি এখন অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর আগে পাস্ট ইনডিফিনিট থাকে, কি থাকে? পাস্ট ইনডিফিনিট থাকে। হি টকড, পাস্ট ইনডিফিনিট, অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং, হি হ্যাড নোন এভরিথিং। তার মানে এখানে কি হবে? অ্যাজ ইফ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে প্রথমে পাস্ট ইনডিফিনিট থাকলে পরে পাস্ট পারফেক্ট হবে, আর প্রথমে পাস্ট ইনডিফিনিট থাকলে পরে পাস্ট ইনডিফিনিট হবে। সরি, প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরে পাস্ট ইনডিফিনিট হবে আর কি, প্রথমটা যেটা। ঠিক আছে? দুটো রুলস পড়বা এখান থেকে ভালো মতো। এবার আসা হচ্ছে আর কিছু যেগুলো ছোট থেকে পড়ছো, যে জাস্ট, জাস্ট নাও, জাস্ট, জাস্ট নাও, ইয়েট, অলরেডি, তারপর তোমার কি ছিল? রিসেন্টলি, তারপর হচ্ছে নাও। এগুলো থাকলে কি হয় বলো তো? ভার্বের কোনটা বসে, কোন ফর্ম বসে? এই যে 3 নম্বর মানে পারফেক্ট, মানে পারফেক্টটা, পাস্ট পারফেক্ট ফর্ম। কোনটা বসে? হ্যাঁ বা পাস্ট পার্টিসিপল। না। হ্যাঁ হ্যাঁ। আর একদম। নামও ভুলে গেলাম, ঠিক আছে। প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পারফেক্ট বসে, প্রেজেন্ট ও পারফেক্ট, হ্যাঁ হ্যাঁ। প্রেজেন্ট পারফেক্ট টেন্স।
এখানে কি বসবে? যদি জাস্ট, জাস্ট নাও এগুলো থাকে তাহলে কি বসে এগুলোর পরে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আই হ্যাভ রিসিভড, আই হ্যাভ রিসিভড, আই হ্যাভ রিসিভড ইয়োর লেটার রিসেন্টলি। রিসেন্টলি লাস্টে আছে, কিন্তু এটা দেখে বুঝতে হবে এখানে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসবে। এখানে ইয়েট থাকতে পারে, জাস্ট নাও থাকতে পারে, অলরেডি থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। ঠিক আছে। আর একটা রুল শিখবা এখান থেকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই এই ওয়ার্ড গুলো বাদেও, জাস্ট, জাস্ট নাও, ইয়েট, অলরেডি, এগুলো বাদেও আরেকটা রুলস আছে, সেটা হচ্ছে দিস ইজ দ্য ফার্স্ট টাইম, অথবা দিস ইজ দ্য সেকেন্ড টাইম, অথবা দিস ইজ দ্য থার্ড টাইম। এরকম যদি থাকে, দিস ইজ দ্য ফার্স্ট, অথবা সেকেন্ড, অথবা থার্ড, এরকম যদি থাকে যে ইট ইজ দ্য, দিস ইজ দ্য ফার্স্ট, সেকেন্ড অর থার্ড টাইম, এগুলোর পরে অলওয়েজ কি হয়, ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ ট্রাইড জাম্পিং, দিস ইজ দ্য থার্ড টাইম আই হ্যাভ বিন দেয়ার। অর্থাৎ অলওয়েজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসাইতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম, এগুলোর পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় অলওয়েজ। আচ্ছা, এখন তোমরা মনে রাখবা, হ্যাভ বিন বা হ্যাজ বিন, এটার পরে যদি ভি থ্রি হয়, কি হয়, ভি থ্রি, তাহলে কিন্তু সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সই হয়। যদি হ্যাভ বিন বা হ্যাজ বিন এর পরে ভি, ভার্বের সাথে আইএনজি হয়, তখন সেটা হয়ে যায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে হ্যাভ বিন, হ্যাজ বিন এর পরে যদি ভি থ্রি হয়, পাস্ট পার্টিসিপল বসে, সবসময় মনে রাখবা সেটা কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর যদি ভার্বের সাথে আইএনজি বসে হ্যাভ বিন বা হ্যাজ বিন এর পরে, তখন বুঝবা এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি বসবে। কন্টিনিউয়াস টেন্স মানে কি, সবসময় ভার্বের সাথে আইএনজি বসবে। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। কোনো কিছুই তোমরা মাথায় গুলাবা না, সবগুলো কন্টিনিউয়াস এর ক্ষেত্রেও, ক্ষেত্রে কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়। তোমরা যদি শুধু কন্টিনিউয়াস টেন্স চিনতে পারো, তোমাদের অন্য টেন্স চেনাও কিন্তু সহজ হয়ে যাবে। যেমন যদি আমি নর্মাল কন্টিনিউয়াস টেন্স এর কথা বলি, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস, এদের কথা বলি, এম ইজার এর পরে আইএনজি হইলে ভার্বের সাথে, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওয়াজ এর পরে ভার্বের সাথে আইএনজি হইলে পাস্ট কন্টিনিউয়াস। আর উইল বি, শ্যাল বির পরে ভার্বের সাথে আইএনজি হইলে ফিউচার কন্টিনিউয়াস। এখন তোমরা জানো প্রেজেন্ট কন্টিনিউ, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, এগুলোতেও কিন্তু কি বসে, অ্যামিজার বসে। কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিটে কি কখনো ভার্বের সাথে আইএনজি বসে? বসে না। এটাই পার্থক্য। ভার্বের সাথে আইএনজি তখনই বসবে যখন সেটা কন্টিনিউয়াস হবে, কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু অ্যামিজার বসতে পারে, স্বাভাবিক এটা। কিন্তু ভার্বের সাথে কি কখনো আইএনজি হয়? হয় না। যদি হয়ে যায় তখন কি হবে, কন্টিনিউয়াস। ওয়াজ এর পরে যদি ভার্বের সাথে আইএনজি হয়, পাস্ট কন্টিনিউয়াস। যদি আইএনজি না থাকে, শুধু এমনি কোনো টেন্স থাকে, অথবা ভি থ্রি থাকে, ধরো আর এর পরে ভি থ্রি আছে, ওয়াজ এর পরে ভি থ্রি আছে, তার মানে কি বুঝবা বলো তো, যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট ইনডিফিনিট। আর এর পরে যদি ভি থ্রি থাকে, ধরো তোমরা ভয়েস চেঞ্জ করার সময় এর পরে ভি থ্রি দাও না? ভি থ্রি কিন্তু দাও, ওগুলা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটের কথা বলতেছি। ওটা কিন্তু কন্টিনিউয়াস হয়ে যায় নাই, ভার্বের সাথে কিন্তু আইএনজি নাই, সো এটা কিন্তু কন্টিনিউয়াস না। তাহলে কিন্তু এইভাবে তোমরা চিনতে পারবা যে দুইটা জিনিস মনে রাখতে পারলে আমাদের সবগুলো 12টা টেন্সের সবগুলো রুলস মনে রাখা যায়। সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স চেনা। যেমন এম ইজারের পরে যদি ভি থ্রি বসে, ওয়াজ এর পরে যদি ভি থ্রি বসে, মানে পাস্ট পার্টিসিপল বসে, এটা কি টেন্স হয়? যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, এমিজারের পরে ভি থ্রি বসতেই পারে, স্বাভাবিক। যদি পাস্ট ইনডিফিনিট হয়, ওয়াজ এর পরে ভি থ্রি বসতে পারে, স্বাভাবিক। যদি ওয়াজ এর পরে আইএনজি হয়, সেটা কি হয়, কন্টিনিউয়াস টেন্স হয়। যদি এমিজারের পরে আইএনজি হয়, সেটা কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। যদি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এটার পরে ভি থ্রি বসে, সেটা কি হইতে পারে, সেটা অলওয়েজ প্রেজেন্ট পারফেক্টই হবে। কারণ কি, হ্যাভ বিন বা হ্যাজ বিন এর পরে ভার্বের সাথে আইএনজি থাকলে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস। সুতরাং এটা ভাবার দরকার নাই যে হ্যাভ বিন বা হ্যাজ বিন থাকলে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস হবে। পারফেক্ট কন্টিনিউয়াস তখনই হবে যখন ভার্বের সাথে আইএনজি থাকবে। ক্লিয়ার হয়েছে জিনিসটা? জি ভাইয়া।
এই জিনিসটা সবসময় অনেকে ভুল করে, মানে অনেক অ্যাডমিশন টেস্টে কিন্তু টেন্স থেকে প্রতি বছর কোশ্চেন থাকে। সো টেন্স চিনে না অনেকে। সবচেয়ে মর্মাহত ঘটনা হচ্ছে টেন্স না চেনা ইন্টার লাইফেও। আমি অনেক স্টুডেন্ট পড়াইছি টেন্স চিনে না, ইন্টারে পরে অ্যাডমিশন পরীক্ষা দিবে টেস্ট, টেন্স যতগুলা দেয় ম্যাক্সিমাম ভুল করে দিয়ে দেয়। নিচার কোনটা প্রেজেন্ট টেন্স, কোনটা পারফেক্ট কন্টিনিউয়াস, কোনটা ফিউচার কন্টিনিউয়াস চিনতে পারে না। কারণ মুখস্থ করা জিনিস দেওয়া হয় না আসলে অ্যাডমিশনে। দেখো অ্যাজ সুন অ্যাজ, আরেকটা হচ্ছে তোমার আনটিল। এইটা রুলস মনে রাখবা, হ্যাঁ। ধরো অ্যাজ সুন অ্যাজ এর পরে যদি প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরেরটা হবে ফিউচার ইনডিফিনিট। যেমন অ্যাজ সুন অ্যাজ হি রিটার্নস আই উইল মিট হিম, আই উইল মিট হিম। দেখো অ্যাজ সুন এর পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরেরটা হবে ফিউচার ইনডিফিনিট। যদি প্রেজেন্ট ইনডিফিনিট না হয়ে পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট, নট পাস্ট পারফেক্ট। পাস্ট ইনডিফিনিট হইলে পরেরটাও পাস্ট ইনডিফিনিট হবে। যেমন কি বললাম, যে অ্যাজ সুন অ্যাজ হি রিচড রংপুর, হি ফোনড হিজ ফ্রেন্ড, হি ফোনড হিজ ফ্রেন্ড। তাহলে দেখো অ্যাজ সুন অ্যাজ এর পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট হয়, পরেরটা কিন্তু পাস্ট ইনডিফিনিট হবে। এখানে কিন্তু পাস্ট পারফেক্ট দেওয়ার কোনো উপায় নেই। কারণ আমরা বেশিরভাগই জানি যে একটা পাস্ট ইনডিফিনিট হলে পরেরটা পাস্ট পারফেক্ট হয়, কিন্তু অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে এবং আনটিলের ক্ষেত্রে এই দুইটা কিন্তু ভিন্ন। সো আনটিলের ক্ষেত্রেও সেম নিয়ম। প্রথমটা যদি ধরো আহ, যদি আমি বলি যে একটা সেন্টেন্স বলো তো, আনটিল দিয়ে একটা সেন্টেন্স বলো দেখি, পারো কিনা। until I হ্যাঁ say ওয়েটেড, ধরো okay. উই ওয়েটেড আনটিল দ্য প্লেন টুক অফ। দেখো উই ওয়েটেড পাস্ট ইনডিফিনিট, আনটিল এর পরে এটাও কিন্তু পাস্ট ইনডিফিনিট। এখানে যদি তুমি বলো যে দ্য প্লেন হ্যাড টেকেন অফ, তাহলে কিন্তু ভুল। তাহলে পাস্ট ইনডিফিনিট থাকলে পরেরটাও পাস্ট ইনডিফিনিট হবে। আনটিল এবং অ্যাজ সুন অ্যাজ, এটা স্টার দিয়ে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং এটা কিন্তু কম্পিটিং সেন্টেন্সে অনেক আসে। আনটিল এবং অ্যাজ সুন অ্যাজ একটা একটা থাকবেই, একটা না একটা থাকবেই, এটা শিওর থাকো। তারপর দেখো হোয়েন এর নিয়মটা পড়বা, হ্যাঁ। হোয়েন হোয়েন এর নিয়মটা অনেকটা এরকম। সেটা হচ্ছে হোয়েন এর যে নিয়মটা, ধরো আই উইল ফোন ইউ, আই উইল ফোন ইউ হোয়েন আই গেট দ্য নিউজ। তাহলে আই উইল ফোন ইউ হোয়েন, এখানে হোয়েনটা দেখো আগে ফিউচার ইনডেফিনিট আছে, পরে কি আছে প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে একটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে, পরেরটা ফিউচার ইনডেফিনিট হবে। অথবা প্রথমটা যদি ফিউচার ইনডেফিনিট থাকে, পরেরটা প্রেজেন্ট ইনডেফিনিট হবে। এইভাবে মনে রাখবা। তাহলে এটা হচ্ছে হোয়েন এর নিয়ম। আরেকটা আছে, সেটা হচ্ছে হোয়াইল এবং হোয়েনের একটা নিয়ম আছে, সেটা কি জানো? ধরো আহ নীলা বার্নড হার হ্যান্ড while she was কুকিং ডিনার। while এর একটা নিয়ম পড়ো, যদি প্রথমে পাস্ট ইনডিফিনিট হয়, পরেরটা হয় পাস্ট কন্টিনিউয়াস। প্রথমটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরেরটা হয় পাস্ট কন্টিনিউয়াস। এখানে এইটা মাথায় রাখবা, যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে while এর আগে, তাহলে সেটা পরেরটা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখানে হোয়াইল না থেকে হোয়েনও থাকতে পারে, হোয়াইল না থেকে হোয়েনও থাকতে পারে, ঠিক আছে। সো এটা একটা জিনিস। আর একটা জিনিস মনে রাখবা, আর একটা উদাহরণ দিয়ে মনে রাখাই দেই, সেটা হচ্ছে ধরো ডোন্ট ডিস্টার্ব ইউর ফাদার হোয়াইল হি ইজ স্লিপিং। এটা লিখতে পারো প্রেজেন্টের ক্ষেত্রে। ডোন্ট ডিস্টার্ব ইউর ফাদার, ডোন্ট ডিস্টার্ব ইউর
ফাদার হোয়াইল হি ইজ স্লিপিং। এটা থেকে কি বুঝলা? প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা তো হোয়াইলের নিয়ম, মনে থাকবে। জি ভাই। এটা মাথায় রাখবা। এখন আসো হচ্ছে, যেমন আই উইশ, হ্যাড আই, এই যে রুলস গুলো ছিল, মনে আছে কি? আই উইশ এর পরে কি হয় সব সময়? আই উইশ এর পরে যেমন আই উইশ আই ওয়ার এ বার্ড, অথবা আই উইশ হি কুড সি হিজ মাদার। এই আই উইশ এর পরে অলওয়েজ কি হয়? পাস্ট ইনডিফিনিট হয়, তাই না? হ্যাড আই এটার ক্ষেত্রে সেম। হ্যাড আই, এটার পরে কি হয়? হ্যাড আই এর পরে অলওয়েজ প্রেজেন্ট, সরি পাস্ট ইনডিফিনিট হয়। হ্যাড আই, আই উইশ, এগুলোর পরে, ঠিক আছে? হ্যাড আই, আই উইশ, অথবা আই উইশ, এগুলোর পরে কি হয়? পাস্ট ইনডিফিনিট হয়। এগুলো কিন্তু আমরা কমপ্লেক্স সেন্টেন্সে পাবো, মনে থাকবে। এগুলো কিন্তু মনে থাকতে হবে। তারপর লিস্টের নিয়ম তোমরা আগে থেকে জানো, লিস্টের নিয়মটা সেটা হচ্ছে, লিস্ট যদি থাকে একটা সেন্টেন্সে, তাহলে প্রথমে যদি প্রেজেন্ট পাস্ট ইনডেফিনিট থাকে, কি থাকে? পাস্ট ইনডেফিনিট, পরেরটা হয় সাবজেক্ট প্লাস শুড। লিস্টের নিয়মটা যদি তোমার, ধরো একটা উদাহরণ দিয়ে বুঝাই, ধরো হি র্যান ফাস্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন। এখানে দেখো নিয়মটা কি? লিস্টের নিয়মটা হচ্ছে, প্রথমে যদি পাস্ট ইনডেফিনিট থাকে অথবা প্রেজেন্ট ইনডেফিনিট যাই থাকুক না কেন, এখানে সাবজেক্টের পরে সবসময় কি হবে? শুড হবে। এটা হলো রুলস। সাবজেক্টের পরে কি হবে? শুড হবে অথবা মাইট হবে, যে কোনো একটা হইতে পারে। শুড অথবা মাইট, শুড অথবা মাইট, মনে থাকবে। এটা পড়বা এখান থেকে। জি ভাইয়া। আচ্ছা, এখন আসো, আহ তোমার আর কি রুলস ছিল জানি, আর কিছু পড়াইছিলাম এখান থেকে, হ্যাঁ। তোমাদের কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল পড়াইছিলাম। কন্ডিশনাল সেন্টেন্স গুলো আরেকবার রিক্যাপ করে দেই। তার আগে আর একটা জিনিস পড়ি, সেটা হচ্ছে ধরো, কি দেওয়া যায় এটা, দা ভার্চুস, দা ভার্চুস আর হ্যাপি। আর দা উইক আর অলওয়েজ ডিপ্রাইভড। তারপর দ্য পোর গার্ল ইজ হেল্পলেস। ধরো এই যে তিনটা সেন্টেন্স, দায়ের পরে যদি যেই সাবজেক্টটা আছে, দায়ের পরে যে সাবজেক্টটা আছে, এটা আগে খেয়াল করো। এখানে দা ভার্চুস দ্বারা কাকে বুঝাইছে? সমস্ত ভার্চুসকে বুঝাইছে, সমস্ত ভার্চুসকে বুঝাইছে। এখানে উইক দ্বারা কি বুঝাইছে? সবাইকে বুঝাইছে। এই জন্য ভার্বটা কি হয়েছে? প্লুরাল হয়েছে। অর্থাৎ এখানে সাবজেক্টটা প্লুরাল দেখে ভার্বটা প্লুরাল হয়েছে, এটা মাথায় রাখতে হবে। যদি এখানে বলতাম যে দা ভার্চুয়াস ম্যান, তাহলে কিন্তু এখানে কি হইতো? ইজ হইতো। দা উইক ম্যান, এখানে ইজ হইতো। দ্য পুর গার্ল, ইজ হইছে না, দেখছো? কেন হইছে? কারণ এইটা তার একজনকে বুঝাইছেন। যদি দুইজনকে বুঝাইতো বা অনেকজনকে বুঝাইতো, তাহলে কিন্তু ভার্বটা প্লুরাল হইতো। তাহলে এইভাবে মনে রাখবা। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ রুলস। ওকে, তাহলে এটা মনে রাখলাম। এখন আসো কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে। কন্ডিশনাল, কন্ডিশনাল কটা ছিল বলো তো? তিনটা না চারটা? হ্যাঁ, মোটামুটি মোট চারটা বলতে পারি। একটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, আর একটা জিরো কন্ডিশনাল, তাই না? জি ভাইয়া।
জিরো কন্ডিশনাল মানে কি? এখানে যদি তোমার আমরা কন্ডিশনাল মানে কি বুঝাই, কন্ডিশন বুঝাবে যে কোনো একটা। এই কন্ডিশনটা হইতে পারে ইফ দ্বারা। ইফ ইফ থাকলে বুঝতে পারি এখানে একটা কন্ডিশন বুঝাইছে, তাই না? তাহলে কন্ডিশনালে জিরো কন্ডিশনাল মানে হচ্ছে প্রথমটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় পরেরটা প্রেজেন্ট ইনডেফিনিট হবে, যদি প্রথমটা পাস্ট ইনডেফিনিট হয় পরেরটা পাস্ট ইনডেফিনিট হবে। যেমন ওয়াটার, কি ছিল বলতো? হোয়েন ওয়াটার ফ্রিজেস ইট টার্নস ইনটু আইস। দেখো এখানে হোয়েন অথবা ইফ যে কোনো কিছু হইতে পারে। হোয়েন দ্বারা শুরু করলাম, এটা প্রেজেন্ট ইনডেফিনিট, পরেরটা কি প্রেজেন্ট ইনডেফিনিট, তার মানে এটা একটা জিরো কন্ডিশনাল। যেমন ওয়াটার বয়েলস ইফ ইউ হিট ইট টু 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ওয়াটার বয়েলস ইফ, তাহলে ইফ এর আগে যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে পরে প্রেজেন্ট ইনডেফিনিট হয়। আচ্ছা, আর একটা হচ্ছে যদি পাস্ট ইনডেফিনিট থাকে প্রথমে পরেও কি হইতে পারে, পাস্ট ইনডেফিনিট হইতে পারে, হয় আর কি। আচ্ছা, এখন আমরা ফার্স্ট কন্ডিশনাল একটা দেখি। ফার্স্ট কন্ডিশনাল, এই কন্ডিশনাল থেকে একটা কমপ্লিটিং সেন্টেন্স মাস্ট থাকবেই, একদম চ্যালেঞ্জ, এটা কোনো মিস নাই, প্রতি বছরে থাকবে, প্রতি কোশ্চেনে থাকবে তোমাদের। এটা ফার্স্ট কন্ডিশনাল। তাহলে একটা কমপ্লিটিং সেন্টেন্স পাঠতে গেলে এই কন্ডিশনাল জানতে হবে। তাহলে ইফ এর পরে যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে পরে কি হয়, ফিউচার ইনডেফিনিট, পরের লাইনটুকু কি হয়, ফিউচার ইনডেফিনিট। ধরো ইফ ইউ কাম আই উইল গো, প্রথমটা প্রেজেন্ট ইনডেফিনিট পরেরটা ফিউচার ইনডেফিনিট, আই উইল গো। ইফ দ্য প্রাইস ইজ লো দ্য ডিমান্ড উইল ইনক্রিজ। তাহলে এই যে দেখো রুলস এর সাথে মিলে কিনা। আচ্ছা, পরের সেকেন্ড কন্ডিশনালটা কি, যে ইফ এর পরে যদি পাস্ট ইনডেফিনিট হয় কি হয়, পাস্ট ইনডেফিনিট, পরে সাবজেক্ট প্লাস উড অথবা মাইট অথবা কুড প্লাস ভি1 প্লাস অবজেক্ট, এইটা হবে। ঠিক ঠিক আছে, সেকেন্ড কন্ডিশন। তাহলে ধরো প্রথমটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, ইফ আই ওয়ার ইউ, ইফ আই ওয়ার ইউ, আমি যদি তোমার জায়গায় থাকতাম, আর কি হইতে পারে, আই উড হ্যান্ডেল দ্য সিচুয়েশন, হ্যান্ডেল দ্য সিচুয়েশন। আই উড হ্যান্ডেল দ্য সিচুয়েশন। দেখো তাহলে প্রথমটা যদি পাস্ট ইনডিফিনিট হয় পরেরটা কি হবে, উড প্লাস ভি1, হ্যান্ডেলটা হচ্ছে ভি1। আরো কি দিতে পারো, ধরো ইফ আই বট এ কার, আই উড ড্রাইভ, আই উড ড্রাইভ, ইফ আই বট এ কার আই উড ড্রাইভ।
অর্থাৎ তোমাকে সেন্টেন্স কমপ্লিট করতে হবে। এই জন্য তোমাকে কি করতে হবে? রুলস জানতে হবে। এবার আসা হচ্ছে থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালটা বলো তো, রুলসটা কি? ওই যে প্রেজেন্ট থাকলে ফিউচার হবে ওইটা। থার্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। প্রেজেন্ট ইনফিনিট থাকলে ফিউচার ইনফিনিট হবে। একটা থাপ্পড় মারবো। প্রথমটাই তো এটা ছিল ফার্স্ট কন্ডিশনাল, রুলস তো ছিল এটা, যে প্রেজেন্ট থাকলে ফিউচার হবে। ও তাই। এটা কি? প্রথমে যদি ইফ এর পরে প্রেজেন্ট পারফেক্ট থাকে, কি থাকে? প্রেজেন্ট পারফেক্ট, তাহলে কি হয় বলো তো? সরি, পাস্ট পারফেক্ট কি হয়? প্রথমটা যদি পাস্ট পারফেক্ট হয় কি হয়? পাস্ট পারফেক্ট, পরেরটা হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, অথবা উড হ্যাভ, অথবা মাইট হ্যাভ, প্লাস কি হবে? V3 হবে সাবজেক্ট। এই রুলসটা সবচেয়ে বেশি আসবে, হ্যাঁ। তাহলে এটা দিয়ে বেশি প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তাহলে একটা উদাহরণ বলি, ধরো ইফ আই হ্যাড known about your coming, যদি আমি তোমার আশা সম্পর্কে জানতাম, তাহলে আই উড হ্যাভ, মানে রুলসটা দেখো, আই উড হ্যাভ গন টু দা স্টেশন। এটা তোমাকে নিজে লিখতে হবে। এতটুকু এতটুকু দেওয়া থাকবে, এতটুকু নিজে লিখতে হবে। তাহলে ইফ এর পরে যদি প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট থাকে, যে পাস্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, তাহলে হ্যাড এর পরে V3 থাকলে সেটা কি হয়? পাস্ট পারফেক্ট। তারপরে কি হবে? সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। এরকম ভাবে অনেক কিছু থাকতে পারে। ধরো হ্যাড আই, এর এই যে ইফ আই আছে না, এটার পরিবর্তে কি থাকতে পারে? হ্যাড আই রেস্ট দেয়ার। এটা কিন্তু থার্ড কন্ডিশনালের মধ্যে পড়ে যাবে, কারণ কি? হ্যাড আই আছে। হ্যাড আই মানে হচ্ছে ইফ আই হ্যাড রিচ দেয়ার, কি হবে? আই উড হ্যাভ হেল্পড ইউ, তা আমি তোমাকে সাহায্য করতে পারতাম। তাহলে এইভাবে করে মনে রাখবা রুলস গুলো, একটু মুখস্থ করতে হবে, সাথে প্র্যাকটিসও করতে হবে। আমাদের ভার্বের যে রুলস গুলো ছিল, আরো কয়েকটা রুলস আছে অবশ্য। হ্যাঁ, এগুলো হচ্ছে একটু মুখস্থ বিষয় যেগুলা, এগুলো তো মোটামুটি মেমোরাইজিং এর বিষয়। তার মধ্যে আরো মুখস্থ বিষয় হচ্ছে যে এই ওয়ার্ড গুলো মনে রাখা। আমি যে ওয়ার্ড গুলো বলবো সেগুলো একটু পারলে মনে রাখবো, হ্যাঁ। যে এই যে ওয়ার্ড গুলো, ধরো কিছু ওয়ার্ড আছে যেগুলোর পরে কি হয়? ইনফিনিটিভ হয়, অর্থাৎ 2+V1 হয়। কিছু ওয়ার্ড বা ভার্ব আছে, এই ভার্ব গুলোর পরে, এই ভার্ব গুলোর পরে কি হয়? 2+V1 হয়। সাধারণত হচ্ছে 2+V1 মানে ইনফিনিটিভ হয়, ইনফিনিটিভ, ইনফিনিটিভ হয়। যেমন অ্যাপেয়ার, এগ্রি, আক্স, অ্যারেঞ্জ, কনস্ট্যান্ট, ক্লেম, ডিমান্ড। তো এটা একটা আহ, তোমার একটা জিনিস আছে, কি বলে, এটাকে বলতে পারি আমরা প্যারাগ্রাফের মতো।
এটা দিয়ে মনে রাখতে পারো এই ওয়ার্ডগুলো। যেমন ধরো, রিমা অ্যাপেয়ার অ্যাপেয়ার করতে এগ্রি আছে কিনা আছে কিনা তা আক্স করে সবকিছু অ্যারেঞ্জ করা হলো। সবকিছু অ্যারেঞ্জ করা হলো। সে প্রথমে সকলের কনসেন্ট নিয়ে সে প্রথমে সকলের কনসেন্ট নিয়ে ডিসাইড করে এবং ক্লেম করে ক্লেম করলো করে যে তার কিছু ডিমান্ড আছে, তার কিছু ডিমান্ড আছে, ডিমান্ড আছে, যা সে ডিজার্ভ করে, যা সে ডিজার্ভ করে। আহ এবং সে মনে প্রাণে তা এক্সপেক্ট করে। এক্সপেক্ট করে যদি সে ফরগেট ফরগেট অথবা হ্যাজিটেট না করে, ফরগেট অথবা হ্যাজিটেট না করে, ফরগেট অথবা হেজিটেট না করে, তাহলে ফেল করবে না, ফেল করবে না। সে এটাও হোপ করে, সে এটাও হোপ করে যে তার পরিপূর্ণ ইন্টেন্ট আছে, তার পরিপূর্ণ তার পরিপূর্ণ ইন্টেন্ট আছে, তার পরিপূর্ণ ইন্টেন্ট আছে ভালোভাবে ম্যানেজ করার, ভালোভাবে ম্যানেজ করার। এ পর্যন্ত করো। এই ওয়ার্ডগুলো বেশি লাগবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে ম্যানেজ করার, ম্যানেজ করার পরে কি আছে আরো? কতগুলো? ম্যানেজ করা, হ্যাঁ, এরপরে আরেকটা লাইন আছে, এটা একটু লিখে দেই। ম্যানেজ করা আর কি থাকতে পারে এখানে? সে একটা অফার, সে যদি একটা অফার পায়, সে একটা অফার পায় তার নিড অনুযায়ী, তাহলে ভালো কিছু প্রিপেয়ার করবে বলে প্রমিস করে, তাহলে ভালো কিছু প্রিপেয়ার করবে বলে প্রমিস করে। এই ওয়ার্ডগুলোর পরে সবসময় কি হয়? টু প্লাস ভি ওয়ান হয়, ইনফিনিটিভ হয়, ইনফিনিটিভ। ঠিক আছে, ইনফিনিটিভ।
তাহলে এখানে কয়টা ওয়ার্ড? অ্যাপেয়ার, এগ্রি, অ্যারেঞ্জ, আক্স, কনসেন্ট, ডিসাইড, ক্লেম ছিল, ডিমান্ড ছিল, ডিজার্ভ ছিল, এখানে কি ছিল? এক্সপেক্ট ছিল, হ্যাজিটেট ছিল, ফেল ছিল, ফরগেট ছিল, আর কি ছিল? ম্যানেজ, হোপ, ইন্টেন্ট, অফার, প্রিপেয়ার, প্রমিস, নিড, এইগুলো ছিল, তাই না? তাহলে এই ওয়ার্ড গুলো একটু মনে রাখা বা মুখস্থ করার চেষ্টা করবো। সবসময় মনে থাকবে না, স্বাভাবিক। যখন পরীক্ষা নিরীক্ষা থাকবে তখন একটু করে দেখবা, তাইলেই হবে। সবসময়ের জন্য মনে রাখার দরকার নেই তো এগুলা। কয়েকটা মনে রাখবা যেগুলো বেশি ইম্পর্টেন্ট, বেশি পাও পরীক্ষায়। ইন্টেন্ট, ইন্টেন্ট কথাটা বেশি পাও। নিড, অফার, এগুলো বেশি পাও। তারপর ফরগেট, এটা বেশি পাও। ডিজার্ভ, এগ্রি, এই ওয়ার্ড গুলো বেশি পাও। যেগুলো বেশি পাও সেগুলো পড়বা। আর আরেকটা ছিল, দুইটা যদি ভার্ব পাশাপাশি বসে তাহলে কি হয়? পরেরটার সাথে আইএনজি হয়। দুইটা ভার্ব পাশাপাশি বসলে পরেরটার সাথে আইএনজি হয়। এগুলো তোমরা মোটামুটি সেন্টেন্স দেখলে চিনতে পারবা। তো এটা মুখস্থ করার তেমন কিছু নাই। হ্যাঁ, দুইটা ভার্ব পাশাপাশি বসলে পরেরটার সাথে আইএনজি হয়। আচ্ছা, এগুলো মুখস্থ করবা। আর ভার্বের রুলস মোটামুটি এই কয়টাই। এর পরের যে ক্লাস আমরা শিখবো ক্লজ, ফ্রেজ। এরপরের যে ইংলিশ ক্লাসটা আছে সেখানে আমরা ক্লজ শিখবো, ফ্রেজ শিখবো, আবার নতুন নতুন কিছু জিনিস শিখবো যেটা অলরেডি তোমরা এখনো শিখো নাই, ঠিক আছে? তো আমাদের আচ্ছা। কিন্তু ম্যাক্সিমাম জিনিসই শেষের দিকে, রুলস গুলো পার্টস স্পেসিফিক। তো এগুলো ভালো মতো আগে রিভিশন দিবা, নাহলে কিন্তু এগুলো মুখস্থ থাকবে না, মনে থাকবে না। ঠিক আছে? জি, ওকে, ঠিক আছে। যাও। হ্যাঁ, বলছিলাম হ্যাঁ, বলো। হচ্ছে মানে কি বলবো, আপনার যে গভর্নমেন্ট কলেজ ছিল নাকি কোনো প্রাইভেট কলেজ ছিল? ক্যান্টনমেন্ট কলেজ। ও, তাহলে তো ডেইলি ক্লাস করা লাগছে, তাই না? হ্যাঁ, কোন ওই জন্য আসলে এটারে আমাকে নিবে না, মানে আমার গভর্নমেন্ট কলেজ ডেইলি ক্লাস করা লাগে না, তারপরও কেমন যেন সব তাল বলতে যাচ্ছে, মানে এটা প্রথম প্রথম সব হবে। কমপ্লিট। ইন্টার লাইফে ইন্টার লাইফে ইনকমপ্লিট থাকবে, অনেক পড়া তো। চেষ্টা করবা কি জানো, যে প্রতিদিন তো তোমরা হচ্ছে সায়েন্সের সাবজেক্ট গুলো পড়োই, প্রাইভেটে যেখানে হোক, ক্লাসে হোক। মানে সায়েন্সের সাবজেক্ট গুলো পড়া হয়, বাট আইসিটি, বাংলা, ইংলিশ এগুলো কম পড়া হয়। চেষ্টা করবা আমি বাংলাটা সপ্তাহে আজকে করবো। সপ্তাহে 2-3টা দিন বা 2টা দিন অন্তত একটা রাখার চেষ্টা করবা, যে এই 2টা দিন আমরা যে বন্ধের দিনগুলো আছে এই এই দিনগুলোতে বাংলা, ইংলিশ, আইসিটি এগুলো পড়ার চেষ্টা করবো। আইসিটির জন্য তোমরা এসিএস একটা মানে ভাই পড়ায় সম্ভবত। হ্যাঁ, আমি এক্সারসাইজটা এনেছি। হ্যাঁ, ওইটার মধ্যে করতে পারো, ওইখানে আইসিটিটা ভালো হ্যাঁ, পড়ে। ভালো, অনেক ভালো কিছু। আর আইসিটি হচ্ছে পোলাপান আসলে একটু কঠিন আছে, বুঝছো? আইসিটিটা কিন্তু ইন্টার লাইফে আসলে কঠিন, বিশেষভাবে তিন বাইরে যেতে সহজ। 3 নাম্বার 4 নাম্বার যে চ্যাপ্টারটা, এটা একটু বেশি কঠিন। মোটামুটি প্র্যাকটিস করলে হয়ে যায়। আর বায়োলজি কঠিন বলতে কি, বায়োলজি অধ্যায় বেশি তো। বায়োলজির অধ্যায় বেশি, বায়োলজি কিন্তু অত কঠিন কিছু নাই, অধ্যায় বেশি। কঠিন কি বলবো? উদ্ভিদ বিজ্ঞানটা কঠিন বলতে পারো, উদ্ভিদ বিজ্ঞানটা কঠিন বলতে পারো, কিন্তু প্রাণী বিজ্ঞান অতটা কঠিন না। তুমি যদি প্রাণী বিজ্ঞান আর উদ্ভিদ বিজ্ঞানের তুলনা করো, তোমার কিন্তু প্রাণী বিজ্ঞান পড়তে বেশি ভালো লাগবে। হ্যাঁ, উদ্ভিদ বিজ্ঞানের মধ্যে সবচেয়ে সমস্যা হচ্ছে উদাহরণ বেশি, এটা কঠিনও আসলে। মনে রাখা প্রথম প্রথম টাফ। তবে ভালো। পড়বা, বেশি বেশি পড়বা, যে তোমার তো আর কোনো কাজ নাই যে পড়াশোনা ছাড়া। এখন তো সেটাই ইন্টারনেট, তো, হ্যাঁ। পড়াশোনা করবা। কিন্তু এই যে কঠিন দেখা তুমি পড়বা না, এটা এই এই জিনিস করা যাবে না। কারণ পরীক্ষা তো ভালো করো নাই দেখছি, পরীক্ষা তো খারাপ করছো। রিটেনটা লেখছো কিন্তু অবজেক্টিভে তো খারাপ করছো। হ্যাঁ, হ্যাঁ, ওই যেগুলো কোশ্চেন দিছি না, ওই কোশ্চেন গুলোই সলভ করবা, দেখবা ওইখান থেকে আসবে তোমাদের পরীক্ষায়। ওগুলাই সলভ করো বেশি বেশি, ওগুলাই বেশি বেশি করবা। ঠিক আছে? আমাকে আপনি যেগুলো নোট করেন পড়া দেন ওইটাই শুধু পড়ি, আর বইটাই পড়া হয় না। এটা আর একটা ঝামেলা কিন্তু, বই না পড়লে কিন্তু শুধু নোট পড়লে হবে না সব। দেখবা, আমি তো আর 100% বই থেকে পড়া দিই হ্যাঁ, না। তা তো ঠিক। কিন্তু বইটাও, বই রিলেট করবা। বই যদি না দাগে রাখো এখন, তাহলে কিন্তু শুধু হুম, খাতা পড়ে সব হবে না, বই দাগাইতে হবে। তুমি যতটুকু পড়াই, অন্তত বইটা খুলে দাগায় রাখো যে এই লাইনগুলো পড়াইছে। অন্তত আমি বুঝতে পারবা যে এই লাইনগুলো আমার জানা আছে। বাকি যে লাইনগুলো আমি পারি না সেগুলো পরে পড়লাম অবশ্য, একটা টাইম নিয়ে।
কিন্তু একদম শুধু খাতা পড়লে, বইয়ের সাথে যদি তোমার রিলেশন না থাকে, তাহলে কিন্তু ধরা খাবা। এটা কিন্তু আগে এক সতর্ক করে দিলাম, বইটা পড়ার চেষ্টা করবো। ঠিক আছে। জি। আচ্ছা ঠিক আছে। জি।